বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? যারা রহস্য গল্প ভালোবাসো তাদের নিশ্চয়ই 007 মানে সবাই তো জানো তোমরা জেমস বন্ড। জেমস বন্ডের গল্প সিনেমা সব কিছু দেখতে খুব ভালো লাগে, তাই তো? আজ তাই জন্যই তোমাদেরকে আমি পড়ে শোনাবো জেমস বন্ডের আর একটা নতুন গল্প, যার নাম হচ্ছে ম্যান উইথ দ্য গোল্ডেন গান। তো চলো গল্পটা শুরু করা যাক, কিন্তু তোমাদের জানিয়ে রাখি যে এই গল্প লেখক অনেকগুলো ভাগে ভাগে বিভক্ত করে করে লিখেছে। মানে অ্যাজ হয় না, পার্ট 1 পার্ট 2 এরকমভাবে। তো প্রত্যেকটা পার্টের একটা করে লেখক একটা করে নামও দিয়েছেন। তো তোমাদেরকে আমি যেহেতু একদম পুরো বই থেকে অ্যাকুরেট লেখকের আসল যে গল্প সেটাই তোমাদেরকে পড়ে শোনাই, তো এবারেও তাই শোনাবো। তাই জন্য ঠিক লেখক যেভাবে লিখেছেন, যেভাবে তোমাদেরকে তার নিজের অ্যাকচুয়াল গল্পটাকে জানাতে চেয়েছেন, সেটাই আমি তোমাদেরকে জানাবো। তো চলো শুরু করি জেমস বন্ডের ম্যান উইথ দ্য গোল্ডেন গান। তোমরা নিশ্চয়ই জানো যে জেমস বন্ডের লেখকের নাম। যদি না জানো তাহলে জানিয়ে রাখি, আসলে এনার লেখন হচ্ছেন ইয়ান ফ্লেমিং। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করি। প্রথম পর্বের নাম হচ্ছে এর কি জবাব দেওয়ার আছে। সিক্রেট সার্ভিসের কাজকর্মের ব্যাপারে দারুণ গোপনীয়তা রক্ষা করা হয়। একমাত্র এম ছাড়া সিনিয়র অফিসাররাও কিছু জানতে পারেন না। তবে এম এর চিফ অফ স্টাফ জানেন। এই দুজনের মৃত্যু হলে কাজকর্মে ফিরিস্তি পাওয়া যেতে পারে দলিলে। এর দায়িত্ব চিফ অফ স্টাফের। দলিলকে বলা হয় ওয়ার্কবুক। অবশ্য যে সেকশনে কাজ করে তারা কিছুটা খবর রাখে, আর খবর রাখে স্টেশন। জেমস বন্ডেরও অনেক কিছু জানা ছিল না। বন্ধু, শত্রু, পাগল, মাতাল ইত্যাদি বাইরের লোকের সঙ্গে কেমন করে ব্যবহার করতে হবে, এর সঙ্গে চড়কেও যুক্ত করতে হবে। যাদের উদ্দেশ্য অনেক সময় হত্যা করা, এদের ব্যাপারেও যে জানা ছিল না, এখন তা জানা হয়ে গেল। নভেম্বর মাস, শীত পড়েছে, পরিষ্কার আকাশ। যে মেয়েটি টেলিফোন বোর্ডে বসে আছে সে পাশের মেয়েটির দিকে তাকিয়ে বোর্ডের সুইচ বন্ধ করে বলল, আর এক পাগল, নিজেকে বলছে জেমস বন্ড, এম এর সঙ্গে দেখা করতে চায়। এর উত্তরে অন্য মেয়েটি কিছু বলল না। 1 বছর আগে খবরের কাগজে বেরিয়েছিল জেমস বন্ড মারা গেছে। তখন বন্ড জাপানে। তারপর থেকেই ওই ধরনের ফোন আসতে থাকে। একজন মহিলা প্রায় পূর্ণিমা রাতে ফোন করে বলে বন্ড তাকে ইউরেনাস গ্রহ থেকে খবর পাঠায়। স্বর্গে যাবার পথে বন্ড নাকি ওখানে আটকে পড়েছে। আমি এই ব্যাপারে লিয়াস সেকশনের সঙ্গে কথা বলতে চাই। লিয়াস সেকশন মনে করলে কথা বলার অনুমতি দেবে। অনুমতি এলে অপারেটর নির্দিষ্ট জায়গায় লাইন দিয়ে বলবে, উনি এ ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারেন, কথা বলুন। বন্ড বলল, ধন্যবাদ। সে তখন বিছানায়। নিজে ভালো করেই জানে যে তার নিজের পরিচয় প্রমাণ করতে কিছুটা সময় লাগবে। সে কথা কর্নেল বরিসও বলেছে। লোকটি ভালো। লেনিনগ্রাদে চিকিৎসার পর কয়েক মাস তিনি বন্ডের দেখাশোনা করেছেন। টেলিফোনে পুরুষ কণ্ঠ ভেসে উঠল, আমি ক্যাপ্টেন ওয়াকার বলছি, বলুন আপনার জন্য কি করতে পারি। আমি বন্ড কথা বলছি, নম্বর 007। আমি এম কিংবা তার সেক্রেটারি মিস মানিপেনির সঙ্গে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে চাই। ওয়াকার টেলিফোনের পাশে দুটো বোতাম টিপলেন। একটাতে টেপ রেকর্ডার চালু হলো, যেটা পরে সেকশনের কাজে লাগবে। অন্যটা স্কটল্যান্ডের ইয়ার্ডের কর্তব্যরত স্পেশাল ব্রাঞ্চের অফিসারকে সতর্ক করে দেওয়া। এখন ওয়াকারের কাজ হলো ফোনটা কোথা থেকে আসছে তার খোঁজ নেওয়া এবং সেই লোকটির ওপর নজর রাখা। এইসব ব্যাপারে তিনি পাকা, কারণ তিনি যখন সামরিক গোয়েন্দা বিভাগে কাজ করতেন তখন তার কাজ ছিল যুদ্ধবন্দীদের জেরা করা। আপনি যে দুজনের কথা বলছেন আমি তাদের কাউকেই চিনতে পারছি না, আপনি বোধহয় ভুল নম্বর ডেকেছেন। সিক্রেট সার্ভিসের বাইরে যে একমাত্র লাইন আছে তার নম্বরটা আবার বন্ড বলল। এটা আমার সিটিপট থেকে মুছে গেছিল, কিন্তু বারিস তার নকল ব্রিটিশ পাসপোর্টের প্রথম পাতায় ছোট অক্ষরে লিখে রেখেছিলেন। এখন পাসপোর্ট অনুসারে বন্ডের নাম ফ্রাঙ্ক ওয়েস্টমার্ক, কোম্পানির ডিরেক্টর। আপনি যে দুজনের সঙ্গে কথা বলতে চাইছেন তাদের ঠিক যেমন এম মিনিস্ট্রিতে ও নাম বোধহয় কেউ নেই। আসল নামটা বলাতে চান?
আপনি জানেন এই লাইনের কথাবার্তা এখন যে কেউ শুনে নিতে পারে। বন্ডকে এই কথাটা শোনাবার জন্য একটু থামতে বলে ওয়াকার টেলিফোনের একটা ঘন্টা বাজালেন। বললেন, স্যার, একটা লোক বলছে যে সে নাকি জেমস বন্ড এর সঙ্গে কথা বলতে চায়। স্পেশাল ব্রাঞ্চকে যা জানাবার আমি তা জানিয়েছি, একটু শুনবেন নাকি? এই লোকটি সিক্রেট সার্ভিসের চিফ সিকিউরিটি অফিসার। তার একটা সিগারেট ধরাবার ইচ্ছে ছিল, কিন্তু ওয়াকার লাইনটা জুড়ে দেওয়ায় ডেস্কের ওপরে রাখা মাইক্রোফোনটা চালু হলো। ওয়াকার বললেন, আপনাকে এতক্ষণ আটকে রাখার জন্য দুঃখিত। এই যে আপনি বললেন মিস্টার এর সম্বন্ধে সাবধান হবার কোনো দরকার নেই, তার সম্বন্ধে আর কিছু আপনি বলতে পারেন? বন্ড একটু বিরক্ত হয়ে বলল, অ্যাডমিরাল স্যার মাইলস মেসাভি, উনি আপনাদের মিনিস্ট্রিতে একটা বিভাগের প্রধান। 9 তলার 12 নম্বর ঘরে আগে বসতেন। ওর সেক্রেটারির নাম মিস মানিপেনি, দেখতে ভালো, লাল চুল। এবার চিফ অফ স্টাফের নামটা বলবো নাকি? ও হো, আজ তো বুধবার। ক্যান্টিনে কি রান্না হয়েছে বলছি? স্টেক অ্যান্ড কিডনি পুটিং। ওদিকে ওয়াকারকে ফোন করার জন্য চিফ সিকিউরিটি অফিসার রিসিভার তুলে বন্ডকে বললেন, ধরুন। আবার টেলিফোন। তারপর সবুজ টেলিফোনটা তুলে বললেন, বলুন স্যার। ওই স্টেক কিডনি পুটিংয়ের ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে না। কড়া মাস্টারের কাছে পাঠিয়ে দাও, না ঠান্ডা মাস্টারকে দাও। আর জেমস বন্ডের ব্যাপারটা কেন যেমন গোলমেলে, না পাওয়া গেল সাক্ষী না লাশ, এবং ওই জাপানি দ্বীপের লোকগুলো তেমন কিছু বলল না। যা, কোনো খবর থাকলে আমায় সঙ্গে সঙ্গে জানাবে। ওয়াকার এবার বন্ডকে বললেন, আপনার ব্যাপারটা আমার আওতায় পড়ছে না। আপনি মেজর টাউনসেন্ডের সঙ্গে কথা বলুন, উনি আপনাকে সাহায্য করতে পারবেন বলে মনে হয়। লিখে নিন, 44 নম্বর কেলসিংটন ক্লস্টার্স, এই তার ঠিকানা। ফোন নাম্বার কেলসিংটন 55555। যদি 10টা মিনিট সময় দেন তাহলে আমি ওর সঙ্গে কথা বলে দেখতে পারি। আপনার অশেষ করুণা, বন্ডের শুকনো গলার তেতো জবাব। তারপর 10 মিনিট পার হয়ে যেতে ফের লাইন চাইল। ওদিকে বরিশের কথা মতো বন্ড লন্ডনের রিজ হোটেলে উঠেছে। আবার কেজিবি জানিয়েছে যে বন্ডের চালচলন বড়লোকি, সুতরাং তাকে সেইভাবে চলতে হবে। তবে বড়লোকি বলতে ওরা কি বোঝে তা কে জানে। তারপর লাইনের জন্য অপেক্ষা না করে বন্ড লিফটে করে নামলো আর্লিংটন স্ট্রিটের দিকে। সঙ্গে সঙ্গে খবরের কাগজের দোকানের সামনে দাঁড়ানো একটা লোক তার পাশ ফেরানো ছবি তুলল। এরপর বন্ড নিচু সিঁড়ি পেরিয়ে এসে দারোয়ানকে একটা ট্যাক্সি ডাকার কথা বলল। তখনই লন্ড্রির গোলাপ মার্কা গাড়ি থেকে টেলিস্কোপিক লেন্স লাগানো ক্যানিন ফোক্স ক্যামেরায় তার বেশ কিছু ছবি উঠে গেল। এখানেই শেষ নয়, ওই গাড়িটাই এবার তাকে অনুসরণ করতে লাগলো এবং গাড়ির ভেতরে বসে থাকা লোকটি স্পেশাল ব্রাঞ্চের অ্যাকশন রুমে খবর পাঠালো। তারপর ওয়াকারের নির্দেশ মতো বন্ড নির্দিষ্ট বাড়ির সামনে এসে ট্যাক্সি থেকে নামল। এটাই 44 নম্বর কেলসিংটন ক্লস্টার্স। এখানে একসময় কোলাহল নিবারণী সমিতির প্রধান কার্যালয় ছিল। উঠে গেছে। বাড়িটা লাল ইটের তৈরি এবং সেকেলে ধরনের। এই বাড়িটা খালি থাকায় পরে সিক্রেট সার্ভিস কিনে নেয়। পুরনো অনেক বাড়ির মতো এই বাড়িতেও একটা তলা মাটির নিচে আছে। এখানে কয়েদিদের আটকে রাখা হয়। এর পেছন দিক দিয়ে বেরোবার রাস্তা আছে। বন্ড প্রবেশ করার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল এবং একটু আগের গোলাপি রঙের গাড়িটা গ্যারেজের দিকে চলে গেল। তার গ্যারেজ স্কটল্যান্ড ইয়ার্ড থেকে বেশি দূরে নয়। ওই গাড়ির মধ্যে ফিল্মটা ডেভেলপ করার ব্যবস্থা চলছে। একটি লোকের কাছে এসে বন্ড বলল, মেজর টাউনসেন্ডের সঙ্গে আমার দেখা করার দরকার। দরজায় পাহারারত ষণ্ডমার্কা প্রহরীটি বন্ডের কথায় সায় জানিয়ে বলে, উনি আপনার জন্য অপেক্ষা করছেন। এবার আপনার বর্ষিতটা খুলে নিতে পারি কি? এরপর সে বর্ষিতটা খুলে দরজার পাশে সারি সারি হুকের মধ্যে একটাতে ঝুলিয়ে রাখল। সেই সঙ্গে বর্ষাতির পকেটের ধুলো পরীক্ষা হবে। এবার লোকটিকে অনুসরণ করে বন্ড চলল। সরু নতুন রং করা বারান্দা, একটা মাত্র লম্বা গোছের জানলা রয়েছে। ওখানে কার্পেটের মধ্যে লুকানো থাকে স্বয়ংক্রিয় প্রতিপ্রভ পর্দা।
এটা ঘরের মধ্যে যা দেখছে তার ছবি ল্যাবরেটরিতে চলে যাচ্ছে। বারান্দার শেষ মুখে দুটো দরজায় এ এবং বি লেখা। প্রহরী বি লেখা ঘরে টোকা দিয়ে সরে দাঁড়াতে বন্ড সেই ঘরে ঢুকল। ঘরে তেমন জিনিস না থাকায় বন্ড খুশি হলো। দেওয়ালে দামি ফ্রেমে একটা যুদ্ধের ছবি, মাল্টান পিসের ওপর কয়েকটা রূপোর ট্রফি এবং দুটো ছবি আছে, একটি সুন্দরী মহিলার এবং তার 3টি দারুণ দেখতে ছেলেমেয়ে। নিচে আগুন জ্বলছে, তার পাশে দুটো চেয়ার, ফুলদানিতে ফুল। ডেস্ক বা ফাইলিং জাতীয় অফিসের মতন কোনো আসবাব না থাকায় বন্ড আনন্দিত হলো। এরপর সে দেখতে পেল খুশি মেজাজের একটা লোক দূরের একটা চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিল। তিনি হাসি মুখে এগিয়ে এলেন। কাগজটা তার হাত থেকে ছাই ছাই রঙের কার্পেটের ওপর পড়ে গেল। লোকটি বন্ডের দিকে হাত বাড়িয়ে দেন। ইনি ঠান্ডা মাস্টার নামে পরিচিত। আসুন আসুন, বসুন। সিগারেট? অবশ্য আপনার পছন্দসই ব্র্যান্ড নেই। মেজর ভালো করে জানেন যে বন্ডের প্রিয় সিগারেট হলো 3টি রিংওয়ালা মরল্যান্ড স্পেশাল। ইচ্ছে করে তিনি একথা বলতে বন্ডটার ইঙ্গিতটা বুঝেও তার কাছ থেকে সিগারেট নিয়ে ধরালেন। তারপর মেজর আরাম করে বসলেও বন্ড চেয়ারে সোজা হয়ে বসল না। তিনি বললেন, বলুন, আমি আপনার কী উপকার করতে পারি? বারান্দার অন্যদিকে এ মার্কা ঘরে প্রবেশ করলে বন্ড এই ধরনের উষ্ণ সমাদর পেত না, কারণ ওই ঘরে রয়েছে কড়া মাস্টার, যিনি আগে পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিলেন। কিন্তু গ্লাসগোর একটা অত্যাচারিত কেসের ওপর আর রইল না। তার ঘরে দুটো একটা কাঠের চেয়ার আর ডেস্ক ছাড়া কিছুই নেই, তাতে ঢাকনা না থাকায় বড় চোখা লাগে। সামনে গ্যাস শোষো করে চলে যাচ্ছে। এই মিস্টার বোবসন নামের লোকটি সহজেই বন্ডকে রেহাই দিতেন না। নিজের নাম ভাড়াবার জন্য যা তার পন্থা জানা আছে তা ওর ওপর প্রয়োগ করতে এবং বন্ড তাতে বাঁদরামো করতে গেলে তাকে নিচের কয়েদ ঘরে পাঠাতে উত্তম মধ্যম চালাতেন। সুতরাং এই হলো বাইরের লোক এবং সিক্রেট সার্ভিসের দেখাশোনার কিছু নমুনা। চিঠিপত্র বিলি ব্যবস্থার লোকও এই বাড়িতে আছে। যে চিঠিগুলো পেন্সিল এবং রংচে কালিতে লেখা তার কোনো উত্তর দেয় না। ছবির ক্ষেত্রেও একই। ভয় দেখানো মানহানির কিছু ব্যাপার থাকলে স্পেশাল ব্রাঞ্চে যায়। যেসব চিঠিতে গুরুত্ব আছে বলে মনে করলে সেগুলো তার লেখাবিদদের কাছে এবং পরে তাদের মতামত নিয়ে পাঠানো হয় লিয়াস সেকশানে। পার্সেলগুলো চলে যায় নাইটস ব্রিজ ব্যারাকে, যেখানে বোমা ইত্যাদি নষ্ট করা হয়। অর্থাৎ এখানকার সব কিছুই যাচাই হয়। যদিও এতে খরচ হয়, কিন্তু সিক্রেট সার্ভিসের ক্ষেত্রে এটা না করে উপায় নেই। গোপনীয়তা রক্ষার জন্য নিরাপত্তার প্রশ্নও জড়িত। বন্ড বরাবর বাইরে কাজ করে এসেছে, এসব জানে না। তবে বরিশ পুরো ব্যাপারটা জানতেন। বন্ড ওইসব পরীক্ষার উতরে গেলেই তবে সে পুরনো মালিকের সাক্ষাৎ লাভ করতে পারবে। মেজর আগের মতোই জানতে চাইলেন যে, আপনার জন্য আমি কি করতে পারি? এর উত্তর দেওয়ার আগে বন্ড বরিশের নির্দেশ অনুসারে তাকে মিলিয়ে নিতে গিয়ে দেখেন বরিশ 100-র মধ্যে 90 পাওয়ার যোগ্য। মেজরের হাসি খুশি এবং ভারিক্কি ধরনের চেহারা, চওড়া গোঁফ, মাথার চুল কমে আসছে। পরনে ডবল ব্রেস্টেড নীল স্যুট, শক্ত সাদা কলার ও ব্রিগেড টাই। বরিসের কথার সব কিছুই মিলে গেলেও বন্ড ভাবে যে উনি একটা কথা বলেননি, তা হলো ওর চোখ দুটো ইস্পাতের ফলার মতো ধারালো এবং সরু ঠোঁটে বিজ্ঞতার পূর্ণ আভাস। বন্ড বললে, আমি আমার কাজ শেষ করে এসেছি, তাই কাজের শেষে এমকে রিপোর্ট দেওয়া আমার কর্তব্য। মেজর বলেন, সে তো ঠিকই, কিন্তু 1 বছর তো আপনার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। টাইমসে আপনার মৃত্যু সংবাদ পর্যন্ত বেরিয়েছে, তবে আগের ছবির সঙ্গে আপনার চেহারার হুবহু মিল আছে। তবু আপনাকে ওখানে পাঠাবার আগে আমাদের একটু তো সতর্ক হতে হবে বই কি। বন্ড বলল, আমার সেক্রেটারি হিসেবে মিস মেরি গুডনাইট ছিলেন। তিনি আমায় দেখলে ঠিক চিনতে পারবেন। হেডকোয়ার্টার্সেও আমার অনেক পরিচিত লোক আছে। মিস গুডনাইট বদলি হয়ে গেছেন। যাক, হেডকোয়ার্টার্সের অবস্থা এবং প্ল্যান সম্বন্ধে কিছু বলুন তো। বন্ডের বর্ণনা মিলে যেতে মেজর ফের জিজ্ঞাসা করেন, আচ্ছা, মিস মারিয়া ফাউন্ডেনস্টার্স কে ছিলেন? ছিলেন মানে মারা গেছেন নাকি? মেজর মাথা নাড়েন। হ্যাঁ। জানতাম ও বেশি দিন টিকবে না।
ও কেজিবির হয়ে কাজ করছিল, ডাবল এজেন্ট, সেকশন 100 দিয়ে কাজ করাতো। এরপর ও কি আর। মেজর ভাবেন লোকটি বন্ড না হয়ে কিছুতেই যায় না। তবু তিনি জিজ্ঞাসা করেন, এখন কোথা থেকে আসছেন, এতদিন কোথায় ছিলেন? এর উত্তর দিলেই আপনাকে যেতে দিতে পারি। সরি, এম ছাড়াও ও কথা কাউকে বলতে পারবো না। আচ্ছা। তারপর মেজর চেয়ার ছেড়ে উঠে বসলেন। 2-1 জায়গায় ফোন করি। তা আজকের কাগজটা দেখেছেন? কাগজটা আঙুলের ছাপ দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি। এই মার্কা ঘরে প্রবেশ করে মেজর সন্ডা মার্কা ফ্রেডকে বললেন, একটা ফোন করতে এলাম। ফ্রেড কোনো কথা না বলে ইভিনিং স্ট্যান্ডার্ডের রেসের পাতা উল্টাতে থাকেন। মেজর সবুজ রিসিভার তুলে পরিচয় দিয়ে বললেন, কিছু পাওয়া গেছে? তা শুনে তিনি এবার হেডকোয়ার্টার্সে চিফ সিকিউরিটি অফিসারের সঙ্গে যোগাযোগ করে বললেন, স্যার 007 ফটোর সঙ্গে ওই লোকটি কিছুটা রোগা। ও চলে গেলেই আমি আপনাকে ওর আঙুলের ছাপ দেখাতে পারি। পোশাক সেই আগের মতনই, কেতাদুরস্ত স্যুট, তবে নতুন কেনা, বর্ষাতিটা কিনেছে বারবেরি থেকে। ফাউন্টেন স্টাডের কথাও ঠিক বলছে, তবে কোথা থেকে এসছে বা এতদিন কোথায় ছিল তা এমকে ছাড়া কাউকে বলবে না। তবে যাই হোক, লোকটার ভাবগতিক সুবিধা না লাগলো সিগারেটটা নিল। আর স্কোপের ছবিতে দেখা যাচ্ছে লোকটির ডান দিকের পকেটে একটা পিস্তল আছে, যার নল নেই। যাই হোক, ওকে এমের সঙ্গে দেখা করতে না দিলে কোনো কথা ওর বের হবে না। যাক, আমি ফ্রেডের এক্সটেনশনে আছি। বনিবনা না থাকায় কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। ইতিমধ্যে টেলিফোনটা বেজে উঠতে মেজর ধরলেন। তাহলে স্যার আপনার সেক্রেটারির একটা গাড়ি পাঠিয়ে দেব? ধন্যবাদ স্যার। বন্ড তখনও চেয়ারে সোজা হয়ে বসে আছেন এবং হাতে ধরা কাগজটা খোলেনি। তখন মেজর ঘরে প্রবেশ করে বললেন, আধ ঘন্টা পরে এমের সঙ্গে দেখা করতে পারেন, তখন ওর সময় হবে এবং আপনি ফেরায় উনি খুশি। 10 মিনিটের মধ্যে গাড়ি এসে যাচ্ছে। আর চিফ অফ স্টাফ বলেছেন যে উনি আজ দুপুরের লাঞ্চটা আপনার সঙ্গে সারতে চান। এই প্রথম বন্ড হাসলেও তার চোখের ধারালো ভাব বজায় রইল। বলল, এটা আমার পক্ষে একটা পরম সৌভাগ্য, কিন্তু ওকে বলবেন যে আমার আজ একেবারেই সময় হবে না। পরবর্তী পর্ব, সাবধান। চিফ অফ স্টাফ এমকে বলছেন, স্যার ওর সঙ্গে দেখা করা হয়তো ঠিক হবে না, ওকে ঠিক আমার সুবিধার বলে মনে হচ্ছে না। তবে একথাও ঠিক যে ও 007, আঙুলের ছাপ, গলার রেকর্ডিং, ছবি ইত্যাদি সব মিলে গেছে। তবু হিসেবে কিছুটা ভুল থেকে যাচ্ছে। ভুয়া পাসপোর্টের কথাই ধরুন, যেটা ওর রিজ হোটেলে পাওয়া গেছে। ও দেশে ফিরতে চায়, তা আসুক। পাসপোর্টের শেষ ছাপ পড়েছে পশ্চিম জার্মানির। তাহলে ও কেন স্টেশন বি কিংবা এমকে রিপোর্ট করলো না? 2 জায়গাতেই ওর বন্ধুরা আছে, বিশেষ করে বার্লিনে 006। এরপর ইংল্যান্ডে ফিরে ও নিজের ফ্ল্যাটে একেবারের জন্যও গেল না। ফের চিফ অফ স্টাফ বললেন, এক ভদ্রমহিলা, হোম না কি যেন তার নাম, তিনি বন্ডকে দেখাশুনো করেন। তিনি পর্যন্ত বন্ডের মৃত্যু সংবাদ বিশ্বাস করেননি। নিজের খরচেই ফ্ল্যাটটা রেখেছেন। কিন্তু সে নিজের ফ্ল্যাটে না গিয়ে অন্যত্র উঠল। নতুন জামা কাপড়ের কী দরকার ছিল? আমায় বললেই সব ব্যবস্থা করে দিতাম। ও তো আমার বাড়ি ভালো করেই জানে। তার বদলে ও যা করেছে তাতে সিকিউরিটি যথেষ্ট চিন্তিত। ওসব বলে কোনো লাভ হচ্ছে না। এম জানলার দিকে তাকিয়ে লন্ডনের শোভা দেখছেন। তবু চিফ অফ স্টাফ না দমে আবার বললেন, স্যার ব্যাপারটা আমার ওপর ছেড়ে দেবেন, আমি বন্ডের চিকিৎসার ব্যবস্থা করাই। বলবো যে সিকিউরিটি বলছে 007 রোগা হয়ে গেছে, আর তাতে ঝামেলা করলে তারও ব্যবস্থা করব। এবার চেয়ারটা ঘুরিয়ে চিফ অফ স্টাফের দিকে এম তাকালেন। এম এরপরই ওর স্থান এখানে। এম একটু হেসে বললেন, তুমি ভাবছো ঠিকই, কিন্তু শেষবার আমার একটা ঝামেলা মেটাতে 007কে পাঠাই। ও যে সেখানে ব্লোফেন্ডের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়বে তা খেয়ে জানত। তবে এই 1 বছর ও কোথায় ছিল, বরং কিভাবে কাটিয়েছে তা আমাদের জানা একান্ত দরকার। একটু থেকে এম ফের বললেন,
আর বন্ড তো ঠিকই বলেছে, কারণ আমি ওকে পাঠিয়েছি, তাই ও আমাকে রিপোর্ট করতে চায়। আরও 1 নম্বর গোয়ার, যা বলেছে তা করবেই। তবে 2জন লোক পাশের ঘরে রেখো এবং তুমিও কান খাড়া করে থাকবে। আর পিস্তলের কথা বলছো, তার ব্যবস্থা আমিই করতে পারবো। এবং ওটা দেখা আছে তো? হ্যাঁ, ঠিকই আছে। তবে এম সহসা হাত তুললেন। ব্যাস, আর কোনো কথা নয়। ইন্টারগামে আলো জ্বলে উঠেছে, অর্থাৎ এখানে পাঠিয়ে দাও। এখন বন্ড এসে মিস মেনিপেনির সামনে দাঁড়িয়েছে। তাতেও যেন হকচকিয়ে গেছে। এবার বন্ড দৃষ্টি সরিয়ে বিল ট্যানারের দিকে তাকালো। তারও সেই একই অবস্থা। তবু নিরুত্তাপ কণ্ঠে বলল, এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিলে? তারপর বন্ড মানিপেনির দিকে দেখে সে তার দিকে তাকিয়ে মাথা নাড়ছে। সে ওর দিকে ফিরে বলল, এক্ষুনি 007-এর একটা জরুরি মিটিং আছে চিফ অফ স্টাফের সঙ্গে। তাতেও বন্ডকে আটকানো গেল না। ও কোথায় সে মুষড়ে পড়বে। বলে, বিল, কি হবে? বিল বলল, ঘাবড়ে যেও না, আমি দেখছি কি করা যায়। ওদিকে চিফ অফ স্টাফ শেষে নিজের মান বাঁচাবার জন্য বললেন, বন্ড এমের সঙ্গে দেখা করে এসো, তারপর একসঙ্গে আড্ডা মারা যাবে। বন্ড যেতে যেতে কোনো রকমে মাথা হেলিয়ে এমের ঘরের দিকে পা বাড়ায়। ততক্ষণে ওখানে লাল আলো জ্বলে উঠেছে। অন্যদিকে বিল নিজের অফিস ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, দিয়ে একটা সুইচ টিপে দিতে এমের গলা ভেসে ওঠে। এসো বন্ড, তোমায় দেখে খুশি হলাম। বসো, এবার সব খবরাখবর বলো। ডেস্কের অপর দিকের একটা চেয়ার টেনে বসল বন্ড, যেমন অন্য সময় করে থাকে। তার কানের মধ্যে কথার ঝড় উঠেছে। অনেক হিবিজিবি ছবি, খারাপ প্রজেক্টরের মতো। তবু নিজেকে খানিকটা সংযত করে ডান দিকের রগে একটা আঙুল ঠেকিয়ে বলল, স্যার, এখানে একটা গুলি লেগেছিল, ফলে যা করার ছিল তার অনেকটাই করতে পারিনি। জাপানের এই ঘটনাটা ঘটে। আমি জলে পড়ে যেতে পুলিশ ব্ল্যাডিভস্কোর থেকে আমায় উদ্ধার করে। জানি না কি করে ওখানে পৌঁছালাম। এরপর ওদের ধাতানির চোটে আমি কে তা আমার মনে পড়ে যায়। ওরা আমায় জাপানি জেলে না পাঠিয়ে কেজিবির হাতে তুলে দেয়। তারপর আমার আঙুলের ছাপ নিয়ে মস্কোতে পাঠালে বিরাট হইচই পড়ে যায়। চলল জেরার পর জেরা, তাতে ওদের তেমন কোনো লাভ হয়নি। ওদের পক্ষে এটা একটা আফসোসের কথা, তাই না? নিশ্চয়ই। তবু এরপর কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল, কিন্তু কথা তো বলে এসেছো, এতটা উদারতা দেখাতে গেলে কেন? ওরা আমার জন্য খুব ভালো ব্যবস্থা করেছিল, রাজার হালে রেখেছিল। বাছা বাছা ব্রেন স্পেশালিস্ট দিয়ে আমায় দেখিয়েছে। আর আমি ওদের পিছনে কম কাঠি দিয়েছি? কত লোক আমার সঙ্গে দেখা করতে আসতো, তাদের সঙ্গে রাজনীতি, বিশ্বশান্তি ইত্যাদি নিয়ে আলোচনা করতাম। অবশ্য আগে ওসব কথা আদৌ ভাবতাম না। এমের চোখ দুটো স্বাভাবিক ঠেকছে না। তাতে বন্ড ভ্রুক্ষেপ না করে বলল, আপনি আমায় এর পেছনে নয় তার পেছনে লাগিয়েছেন এবং নিজেও তাই করে যাচ্ছেন, কিন্তু এখন আর নয়। তা তো নয়। এম রাগতভাবে একটু চেঁচিয়ে উঠলেন, তুমি অনেক কিছুই ভুলে গেছো দেখছি। বিশ্বশান্তির কথা বলো না। তবে রাশিয়ানরা কেজিবিকে পুষছে কেন? কেন ওখানে 1 লাখ ছেলে মেয়ে কাজ করছে? ওরা বুঝি তোমার ওপর ভালোবাসা দেখিয়েছে? আর এও বোধহয় বলছিল যে মিউনিকে হটার আর স্ট্যাচকে হত্যা করার কথা। বন্ড শান্তভাবে মাথা নাড়ে। হ্যাঁ, পশ্চিমী দেশগুলোকে সিক্রেট সার্ভিসের হাত থেকে আত্মরক্ষা করতে হয়। তাই আপনি যদি আপনারটা ভেঙে দেন তাহলে তারা কেজিবিকে তুলে দিতে প্রস্তুত আছে। সেই সঙ্গে 2টো ডিভিশন, ইউনিট বাহিনী এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বন্ধ করে দেবে আশা করি। এতে বন্ড সায় জানায়। তাতে এম বলেন, তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। কেউ কেউ তো গেছেও।
বার্গেস অবশ্য মারা গেছে, কিন্তু তুমি ম্যাকলিনের জুরি হতে পারতে, তাই না? তবে আমি ফিরে এসেছি সেটা দেখতে পাচ্ছেন। আপনি এবং আপনারা, মানে আপনার দালালরা আমার গোপন যুদ্ধের কিছু কায়দা শিখিয়েছেন, সেগুলো আমি শান্তির জন্য প্রয়োগ করব। কথা শেষ করে বন্ড ডান দিকের পকেটে হাত দিয়ে তা লক্ষ্য করে। তার বাঁ হাতে চেয়ারের তলার বোতামটা খুঁজতে থাকে। কীরকমভাবে শুনি? তিনি স্পষ্ট বুঝতে পারছেন যে মৃত্যু তার চেয়ারের পাশে এসে দাঁড়িয়েছে। বন্ডের চোয়াল শক্ত হয়ে উঠল। যদি যুদ্ধবাজদের এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে সেটা একটা কাজের কাজ হবে, এবং সেই তালিকায় প্রথম লোকটির জন্য এই করা হয়েছে। ওদিকে বোতাম টেপার সঙ্গে সঙ্গে একটা আর্মার প্লেটের কাঁচের দেওয়াল তাকে আড়াল করে ফেলেছে। গুলিটা তাতে লেগে গড়িয়ে পড়ল। তবু বন্ড মুখ ঢাকবার জন্য দুহাত তুললেন। সাথে সাথে চিফ অফ স্টাফ এবং নিরাপত্তা বাহিনী ছুটে এসে বন্ডের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ততক্ষণে বন্ডের মাথা বুকের কাছে ঝুঁকে পড়েছে। না ধরলে হয়তো পড়েই যেত। ওর হুঁশ নেই। একটা শুকে নিরাপত্তার প্রধান বললেন, সায়ানাইড। এখান থেকে এক্ষুনি চলে যাওয়া দরকার। তারপর কার্পেটের ওপর পিস্তলটা পড়ে থাকতে দেখে লাথি মেরে দূরে সরিয়ে দিলেন। ওদিকে কাঁচের দেওয়াল থেকে বেরিয়ে আসছেন। কে আসতে দেখে নিরাপত্তা প্রধান বললেন, স্যার, এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান। তা মেনে নিয়ে যেতে যেতে দেখতে পান মানিপেনি হাত কামড়াচ্ছে, আর একদিকে বন্ডের অজ্ঞান হওয়া দেহটা ওরা টেনে নিয়ে যাচ্ছে। তারপর চেঁচিয়ে উঠলেন, মিস মানিপেনি, দরজাটা বন্ধ করে দিন। আর ডিউটি ওকে এক্ষুনি খবর দিন। দেখার কিছু নেই, চলে আসুন। প্রায় হিস্টেরিয়া রোগীর মতো কাঁপতে কাঁপতে মানিপেনি নিজেকে কোনো রকমের সামলে বলে, ঠিক আছে স্যার। তারপর টেলিফোনের দিকে হাত বাড়ায়। ওদিকে চিফ অফ স্টাফের অফিসে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। বন্ডের পাশে নিরাপত্তা প্রধান বসে বন্ডের কলারের বোতাম খুলে টাই ঢিলে করে দিয়ে নাড়ি দেখছেন। বন্ডের মুখ রক্তশূন্য, ঘামে ভেজা দেহ। তারপর চিফ অফ স্টাফের দিকে তাকিয়ে বলেন, আমার আগের জন ওই চেয়ারে বসা অবস্থাতেই মারা যান। এক পাগলের কাণ্ড। পাগলের বিরুদ্ধে তো আইন খাটানো যায় না। তবে ব্যাপারটা যেন বেশি দূর না গড়ায়। তুমি এক্ষুনি স্যার জেমস মলকলিরকে ধরার চেষ্টা করো। 007কে অ্যাম্বুলেন্সে করে ওর ওখানে নিয়ে যাও, তবে খুব গোপনে। একটু থেমে ফের বললেন, স্যার জেমসকে আজ বিকেলে আমি সব বুঝিয়ে বলবো। তবে তুমি শোনো, কেজিবির খপ্পরে পড়ে ওর মগজস্থলেই হওয়াটা ফলেই এটা হয়েছে। যাক, তুমি ওর হোটেলের বিল মিটিয়ে দিয়ে ওর জামাকাপড় নিয়ে এসো, এবং প্রেসকে জানিয়ে দাও যে কমান্ডার জেমস বন্ড নভেম্বরে জাপানে নিহত হয়েছে বলে যে খবর বেরিয়েছিল তা সত্যি নয়। প্রায় 1 বছর বাদে রাশিয়ার বিপদসংকুল পথ থেকে ফিরে এসে ডাক্তারের নির্দেশে এখন সম্পূর্ণ বিশ্রাম নিচ্ছেন। এরপর একটু শুকনো হাসি হেসে আবার বলল, এটা পড়ে বোধহয় কমরেড স্যামি চেসনি এবং তার চেলারা খুশি হবে। ও হ্যাঁ, শোনো, কাগজে যেন এর ওপর কোনো মতামত প্রকাশ করতে না যায়, বা বন্ডের ব্যাপারে কোনো খোঁজখবর না করতে আসে। এই ব্যাপারে সম্পাদককে অনুরোধ করো। বিল এটা ঝড়ের গতিকে লিখে নিয়ে বললেন, স্যার, আপনি ওকে রাজদ্রোহী বা হত্যার চেষ্টার জন্য অভিযোগ আনবেন? ওর কোর্ট মার্শাল হবে না? না, হবে না, এর সাফ জবাব। কারণ বন্ড এখন অসুস্থ। যদি একবার ওর মগজ ধোলাই করা হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার করা যাবে না কেন? আর ওকে আপাতত ওর সেকশানেই মাইনে রাখো। তবে ওর আগের মাইনেপত্র মিটিয়ে দাও। আমি এখন কেজিবির কথা ভাবছি। ওরা দক্ষ লোককে এরকম করে দিচ্ছে। ঠিক আছে, আমিও ছেড়ে কথা বলবো না। একসময় 007-এর তুলনা ছিল না। ওকেই আমি ঠিক করে ওদের সারামাঙ্গার বিরুদ্ধে লাগাবো। লাঞ্চের পর সারামাঙ্গার ফাইলটা দিও তো। না, এর একটা বিহিত করা দরকার। কিন্তু চিফ অফ স্টাফ আপত্তি জানিয়ে বললেন, বন্ডের পক্ষে স্কারামাঙ্গাকে মারা হয়তো সহজ হবে না। কিন্তু বললেন, আজকে সকালের ঘটনার জন্য 007-এর সাজা হওয়া উচিত, কিন্তু আমি সে ব্যবস্থা না করে স্কারামাঙ্গার বিরুদ্ধে ওকে পাঠাবো। যদি জয়ী হয়ে সে ফেরে
তো তাকে এবারের মতো ক্ষমা করে দেব। ইতিমধ্যেই দরজায় টোকা দিয়ে মেডিকেল অফিসার ঘরে প্রবেশ করতে এম তাকে সম্ভাষণ জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এমকে চলে যেতে দেখে চিফ অফ স্টাফ মনে মনে বলে, শয়তান একটা। তারপর কাজে মন দিলেন। তার শুধু কাজ করে যাওয়ার কথা, প্রশ্ন করা নয়। এর পরের পর্ব আমরা নিয়ে আসব পিস্তল স্কারামাঙ্গা। পরের পর্বে আমরা এই পর্বটাই শুনব। আজ তাহলে বন্ধুরা এখানে আমি পড়া শেষ করছি। গল্পটা কিন্তু চলবে একটু লম্বা, দেখা যাক পরের পর্বে আমরা এটা শেষ করতে পারি কি না। কিন্তু আজ আমি এখানেই বলছি টাটা। পরের পর্বে আবার দেখা হচ্ছে। পরের পর্বের নাম পিস্তল স্কারামাঙ্গা।